তারেক রহমান অনেকটা বিজয়ীর বেশেই কিন্তু দীর্ঘ 17-18 বছর পরে বাংলাদেশে উনি ফিরলেন এবং ফিরে অভূতপূর্ব উনি একটা সংবর্ধনা লাভ করলেন। শুধুমাত্র যে বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগতম জানাতে গেছিল ওই যে এয়ারপোর্ট বা ঢাকায়, তা না। আমার কাছে মনে হয় যে অনেক লোকজন আছে যারা বিএনপি সমর্থন করে না, বিএনপি রাজনীতি ধারণ করে না, তারাও গেছিল। বস্তুত সব দিক দিয়ে মিলিয়ে একটা রাজকীয় প্রত্যাবর্তন, এটা কিন্তু বলতেই হবে। যেভাবে উনি অনেকটা পলাতক আসামির মতো আজকে থেকে 17-18 বছর আগে উনি বাংলাদেশ ত্যাগ করছিলেন, তার জন্যে এই ধরনের একটা বিরাট সম্মাননাপূর্ণ এই অভ্যর্থনা, এটা কিন্তু তার ভাবমূর্তি নতুন করে তুলে ধরা, এটা কিন্তু খুব জরুরি ছিল এবং সেটাই হয়েছে। এবং সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি এই সংবর্ধনা উপলক্ষে একটা চমৎকার বক্তব্য দিয়েছেন, যেটা কিন্তু আশা জাগানিয়া এবং বাংলাদেশের মানুষ কিন্তু এ ধরনেরই একটা বক্তব্য শুনতে চাইছিল। নাতিদীর্ঘ বক্তব্য, অবশ্য খুব লম্বা কিছু না, এবং এখানে কারো বিরুদ্ধে বিষোদ্গার করা অথবা কারো বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় সমালোচনা করা বা প্রচণ্ড রকম জিঘাংসামূলক হিংসামূলক বক্তব্য না, এগুলো কোনো কিছুই তার এই যে বক্তব্য তাতে দেখা যায় নাই। একটা অত্যন্ত পরিশীলিত বক্তব্য, যেটা নাকি আমার মনে হয় যে বাংলাদেশের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং হয়েছে বলেই আমার কাছে মনে হয়। তো ওনার বক্তব্য নিয়ে অনেকেই কিন্তু নানা রকম কাটাছিড়া এটা ওটা আলাপ আলোচনা করছেন, এবং এটা খুবই একটা পজিটিভ দিক যে তার বক্তব্যের বিরুদ্ধে মানে সমালোচনামূলক কোনো বিশ্লেষণ কেউ কিন্তু কিছু এখনও করতে পারেনি। এটাও কিন্তু আশা জায়গা নিয়ে বলে আমার কাছে মনে হচ্ছে। যদিও তার বক্তব্য নিয়ে ইতোমধ্যে একটা ভিডিও করেছি, কিন্তু পরবর্তীতে তার বক্তব্য থেকে আমার কাছে মনে হলো যে একটা পয়েন্ট সম্ভবত আমি বাদ দিয়েছি, যেটা নিয়ে একটা ভিডিওর অবতারণা করা উচিত, এবং সেই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন আগে ভিডিওটা তৈরি করেছিলাম তখন এই পয়েন্টটা কেন যে আমি ওভারলুক করে গেছি আমি জানি না, আসলে আসেনি, মাথায় আসেনি, তখন পরবর্তীতে আসলো। তো সেই পয়েন্টটা কি? পয়েন্টটা হলো, আপনারা যারা তার বক্তব্য শুনেছেন আপনারা খুব মানে যদি খুব খেয়াল করে থাকেন তাহলে শুনবেন যে উনি দেখবেন যে কতগুলো বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট চলছে তাতে কতগুলো বিষয় আছে যেগুলো কিন্তু মানুষের মুখে মুখে, তাই না? কিন্তু এত কিছু থাকলেও উনি কিন্তু সেই বিষয়গুলো তার বক্তব্যে তুলে ধরেননি। তার মধ্যে অন্যতম হলো এই যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা, এইটা কিন্তু উনি করেননি। এবং যেহেতু ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেননি, এই হেতু মনে হয় যে এই যে কিছু কিছু লোক এই যে ভিডিও বানিয়েছে, যেমন আমি যে ছবিটা দিয়েছি, তাই না, এটা কিন্তু আমি তৈরি করিনি। কোনো একটা ইউটিউবে এই সম্পর্কিত একটা ভিডিও দেখলাম, তো ওই ক্যাপশনটা আমার ভালো লাগলো, তো ওইটাই আমি কেটে নিলাম আর কি। তারপরে একটু এডিট করে তারপরে নিজের বলে চালানোর চেষ্টা করছি। তো দেখেন এই যে সেখানে অলরেডি বলছে যে অবশেষে তারেক রহমান কি ভারতের সাথে চুক্তি করেই দেশে ফিরলেন। যেহেতু ওনার বক্তব্য উনি ভারতের বিরুদ্ধে উনি কোনো কথাই বলেননি, শুধুমাত্র একবার দেখলাম যে কি উনি বলেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে উনি যুদ্ধ করবেন বা আধিপত্যবাদ বাংলাদেশ থেকে উচ্ছেদ করবেন, এই পর্যন্ত। কিন্তু কাদের আধিপত্য? এটা কি ভারতের আধিপত্য নাকি পাকিস্তানের আধিপত্য নাকি আমেরিকার আধিপত্য নাকি চায়নার আধিপত্য, এটা উনি বলেননি। কিন্তু ধরে নেওয়া যায় যে এটা উনি ভারতকে মিন করছেন, কিন্তু নাম উল্লেখ করেন নাই। এবং এটা কিন্তু খুবই কৌশলী একটা শব্দচয়ন। সম্ভবত এই কারণেই যারা নাকি তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করতে যাচ্ছে তারাই বলছে যে উনি কি ভারতের সাথে চুক্তি করে দেশে ফিরলেন। এখন আমরা তো আর জানি না চুক্তি টুক্তি কিছু করছে কিনা, তবে সন্দেহ তো থেকেই যায়। বাংলাদেশে যে বা যারাই রাজনীতি করুক আর ক্ষমতায় যাক, ভারতের একেবারে পেটের মধ্যে যেহেতু বাংলাদেশ অবস্থান করে ভৌগোলিকভাবে, আর ভারতের উপরে বাংলাদেশ তো একটা বড় অংশে নির্ভরশীল, তাই না? যে যত কথাই বলুক, বাংলাদেশে যত ভারত বিরোধিতা আর হিন্দু বিরোধিতা থাকুক না কেন,
বাংলাদেশ তো একটা বিরাটভাবে ভারতের উপরে নির্ভর করে। যেমন ভারতের থেকে আসা নদীগুলো, যার পানি বাংলাদেশে না থাকলে বাংলাদেশে হয়তো চাষবাস করাই সম্ভব হতো না, মরুভূমি হয়ে যেত। তো ভারতের সাথে আপনি যতই মুখে মুখে শত্রুতা করেন না কেন, বাস্তবে রাষ্ট্রীয়ভাবে শত্রুতা করতে গেলে ভারত যদি বাংলাদেশকে যদি একটু হালকাভাবে টাইট দেওয়ার চেষ্টা করে, তাহলে তো ভারতের ওই বাংলাদেশের অনেক সমস্যা হবে। এইটা তো বাংলাদেশ যারা চালায়, যারা বাংলাদেশের ক্ষমতায় থাকে, তারা তো খুব ভালো করেই জানে। তবে হ্যাঁ, অনেকে বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এগুলো ভাবতে দেয় না। আরে ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস তো জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত তো কোনো সরকার না, তার কোনো রাজনৈতিক দল আছে নাকি? না, নাই। তাহলে উনি ক্ষমতায় থাকলেন অনেকটা কি উড়ে এসে জুড়ে বসার মতো, আবার উনি যখন ইলেকশন দেবেন এবং ইলেকশনের পরে যারা ক্ষমতায় চলে আসবে তারপরে তো উনি আবার চলে যাবেন। বাংলাদেশের প্রতি তার তো কোনো এত কমিটমেন্ট কিছু নেই, তাই না? এবং এখন এই যে যত ভারত বিরোধী বক্তব্য বিবৃতি এই যে আমরা বাংলাদেশে দেখি, দেখবেন যে নির্বাচিত কোনো ক্ষমতা আসলে কেউ যে দলই আসুক না কেন, এমনকি জামাত ইসলাম, এমনকি এনসিপিও যদি বাংলাদেশে ক্ষমতা আসে, দেখবেন যে তারাও ভারত বিরোধিতা একটা শব্দ মুখে আনবে না। এটাই বাস্তবতা। তো তারপরেও যেহেতু আমরা জানি যে বিএনপি নামক দলটা, এদের মূল আদর্শ হলো ভারত বিরোধিতা করা, সেই হেতু মানুষ কিন্তু অনেকে মানে এটাই আশা করছিল যে উনি ভারতের বিরুদ্ধে কিছু করবেন, মানে কিছু কথাবার্তা বলবেন, কিন্তু উনি বলেননি। এটা গেলে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা আরও ইন্টারেস্টিং। উনি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেন নাই, তাই না? ইন্টারেস্টিং না? যে আওয়ামী লীগের বিরুদ্ধে সারাক্ষণ বিষোদ্গার চলছে এবং তাদেরকে ফ্যাসিস্টে বলা হচ্ছে, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মানুষকে ধরে ধরে পিটানো হচ্ছে, বাড়িঘর ভেঙে চুরে খান খান করা হচ্ছে, তাই না? এবং দীর্ঘ 15-16 বছর ধরে এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তারেক রহমান তখন দেশে আসতে পারেননি। তাহলে ওনার সবচেয়ে বেশি রাগ এবং ক্ষোভ তো আওয়ামী লীগের ওপরই হওয়ার কথা, কিন্তু এত কিছুর পরেও কিন্তু আওয়ামী লীগের নাম উনি উচ্চারণ করেন নাই বা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথাও বলেন নাই। তাহলে বিষয়টা কী এরকম যে উনি আসলে বলতে ভুলে গেছেন, নাকি ইচ্ছা করেই বলেন নাই, বা ঘটনা কি? এই দুইটা বিষয় কিন্তু খুব আমার কাছে মনে হয় যে সিগনিফিক্যান্ট। যদি উনি ইচ্ছা করে না বলে থাকেন তাহলে। আর বক্তব্য দিতে গেলে অনেক ক্ষেত্রে তো অনেক পয়েন্ট বলতে মানুষ এমনিতেও ভুলে যায়, তাই না? ওই রকমভাবে যদি উনি ভুলে গিয়ে থাকেন সেটা তো তাহলে ভিন্ন কথা। কিন্তু এইটা 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি ভুলে যাবেন আমার তো মনে হয় না। অ্যাটলিস্ট ওনার বক্তব্য কি উনি দিবেন সেটা তো লিখিত ছিল নাকি, অর্থাৎ সারসংক্ষেপ হিসাবে লিখিত ছিল যে পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 কী কী বলবেন, তাই না? হুবহু একটা লিখিত বক্তব্য উনি পাঠ করেন না, ঠিকই আছে, কিন্তু কোন কোন বিষয়ে উনি কথা বলবেন এ ব্যাপারে তো একটা সংক্ষিপ্ত লিখিত নোট তো তার কাছে ছিল নিশ্চিতভাবে। তো তাহলে সেখানে কি এই যে ভারত এবং আওয়ামী লীগের ব্যাপারে কি কোনো কথা লেখা ছিল না? কে জানি, বা ভুলে গিয়ে বলেননি, এরকম হলো নাকি? মনে তো হয় না। তাহলে এখান থেকে যে পাওয়া যাচ্ছে, ক্লু পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে সামহাও আমেরিকা, ভারত, চায়না ইত্যাদি দেশগুলোকে কোনোরকমভাবে হয়তো, বা তারা হয়তো কোনোরকমভাবে, বা বিএনপির পক্ষ থেকে কোনোরকমভাবে একটা লিয়াজও করা হয়েছে যে ঠিক আছে, বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, এখন এই তারেক রহমানকে দেশে না গেলে এই বাংলাদেশের এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে না। আর যদি তারেক রহমান বাংলাদেশে না আসে, তাহলে বাংলাদেশের যে মৌলবাদীদের যে জোয়ার চলছে, বাংলাদেশ অচিরাত একটা নতুন আফগানিস্তান অথবা সিরিয়া হয়ে যাবে। অবশেষে বিশ্বমোড়লদের হয়তো সম্বিত ফিরেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে, তাতে অচিরেত বাংলাদেশে এই মানে জঙ্গিবাদীদের শাসন চালু হবে। সম্ভবত এটা থেকে উদ্ধার করার জন্যেই অবশেষে ভারত, যদিও তাদের শেখ হাসিনার উপরে দুর্বলতা আছে, কিন্তু সেটাকে কাটিয়ে উঠে হয়তো ভারত আমেরিকা মিলে এই তারেক রহমানকে হয়তো বাংলাদেশে আসার একটা ব্যবস্থা করছে, এরকম মনে করা যেতে পারে, অন্তত জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা হয়। আর নাম্বার 2 হচ্ছে, এখানে সম্ভবত আওয়ামী লীগের সাথেও একটা গোপন আতাত হতে পারে। সেটা কি? মনে হচ্ছে যে আগামীতে যে ইলেকশন হবে এটা হয়তো হয়েই যাবে, যেখানে হয়তো আওয়ামী লীগ হয়তো ইলেকশন করবে না। ইটস ওকে। আমার মনে হয় যে আওয়ামী লীগও হয়তো নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ইলেকশনে তারা অংশগ্রহণ করবে না, যদিও অবশ্য আইনগতভাবে তারা ইলেকশনে দাঁড়াতে পারবেই না,
বাট তাদের এমন কোনো জোরাজুরিও নাই আন্তর্জাতিক লবি ব্যবহার করে যে তারা ইলেকশনে যাবে। মনে হচ্ছে যে এখানে আওয়ামী লীগও সম্ভবত বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এই তারেক রহমানের উপরে হয়তো কিছুটা ভর করছে বা সম্মতি জ্ঞাপন করছে, ইটসকে তুমি যাও, তুমি ইলেকশন করে দেশে ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, তোমরা 15-16-17 বছর ধরে ক্ষমতায় ছিল না, তোমরা থাকো, আমরা সমর্থন দিলাম, তবে একটা শর্ত আছে, তুমি ক্ষমতায় যাওয়ার পরপরই আমাদের উপরে যে নিষেধাজ্ঞা টাজ্ঞা যেগুলো আছে সেগুলো তুলে দিবা। মনে হয় বিষয়টা এরকম। এবং এখানে তো খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না, যে গত 15-16 মাস ধরে এই বিএনপির লোকজনই কিন্তু আওয়ামী লীগের উপর সবচাইতে বেশি খড়গহস্ত ছিল, বেশি অত্যাচার নির্যাতন এগুলো করছে। এখন এত কিছুর পরেও হয়তো বাংলাদেশের পরিস্থিতি সাপেক্ষে একটা সিদ্ধান্ত হয়েছে যে তারেক রহমান এসে ইলেকশন করে ক্ষমতায় যাক, এবং সেই ক্ষমতায় যাওয়ার জন্য এই আওয়ামী লীগের লোকজনও তাকে ভোট টোট দিবে। মনে হয় বিষয়টা এরকম হতে পারে। তো এইটা এই কারণে করা, কারণ অ্যাটলিস্ট এই বিএনপি নামক দলটা এরা তো স্বাধীনতার পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে না। আর যারা নাকি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা অন্তত ক্ষমতায় না যাক, বিষয়টা এরকম হওয়া কিন্তু বিস্মিত হওয়ার মতো না। সম্ভবত ভিতরে ভিতরে এইরকম কিছু ঘটে গেছে নাকি, হয়তো শেখ হাসিনা অথবা জয়, সজীবের জয়, অথবা ভারতের সাথে হয়তো আলাপ টালাপ হয়েছে যে তারা আওয়ামী লীগের নেতাদেরকে ম্যানেজ করবে, যে সামনে ইলেকশনে যেন আওয়ামী লীগের লোকজন যেন এই বিএনপিকে ভোট টোট দিয়ে তাদের জয়যুক্ত করে। অন্তত অ্যাটলিস্ট এগুলা করে বাংলাদেশে যে মানে মুক্তিযুদ্ধ বিরোধী যারা আছে তারা যেন ক্ষমতায় না আসে। অ্যাটলিস্ট বাংলাদেশে ওই যে বলা হয় না যে জঙ্গিদের এখন ক্ষমতায় যাওয়ার সমূহ সম্ভাবনা, তাদেরকে ঠেকানোই মনে হয় যে আপাতত একটা লক্ষ্য। এবং সেই হেতু তারেক রহমান বাংলাদেশে আসছেন এবং সব তরফের পক্ষ থেকে তাকে সিগন্যাল দেওয়া হয়েছে যে ওকে তুমি যাও, কোনো সমস্যা নেই। এবং যেহেতু এখানে আমেরিকাও জড়িত আছে আমার ধারণা, সেই হেতু এই তারেক রহমানকে এরকম নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু রাখা হয়েছে। আদারজনই তো দেশের প্রধানমন্ত্রীও না, কিছু না, তাহলে ওনাকে প্রোটোকল বহির্ভূতভাবে এই ধরনের নিশ্ছিদ্র কঠিন নিরাপত্তা ব্যবস্থা কেন দেওয়া হচ্ছে? এখানে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের কথায় দেয় নাই, আমেরিকাই বলছে যে তাকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করো, এবং সেই কারণেই সেগুলো করা হয়েছে। ভারত বললে তো নিশ্চয়ই করতো না, তাই না? যাক, আমার কাছে এটাই মনে হয়। তবে এখন তারেক রহমানের সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ, কারণ বিগত কয়েক মাস ধরে যেটা মনে করা হচ্ছিল যে তারেক রহমান যদি বাংলাদেশে না ফেরে তাহলে বিএনপির ওই ইলেকশনে সুবিধা করতে পারবে না, এবং সেক্ষেত্রে কিন্তু জামায়াতের যে জোট তারাই ক্ষমতায় চলে যাবে, এরকমই মনে হচ্ছিল। এখন তারেক রহমান চলে আসার পরে কিন্তু ক্যালকুলেশন একেবারে রাতারাতি পাল্টে গেছে। তো এরকম অবস্থায় যারা নাকি এই জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছিল, তারা কি এত তাড়াতাড়ি বিষয়টাকে ছেড়ে দিবে? কারণ তাদের সামনে একেবারে পুরো মানে তাদের বড়শিতে বিশাল একটা মাছ ধরা পড়ছিল, তারা কেবল উঠাবে এরকম অবস্থায় যদি মাছটা চলে যায় তাহলে আফসোস হবে না? সেই ক্ষেত্রে তারা কি ছেড়ে দিবে? আমার কেন জানি মনে হচ্ছে এই উপলক্ষে এখন তারা মরণ কামড় দিবে, এবং এই হেতু বাংলাদেশে কিন্তু আবারও সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আবার কিন্তু একটা বিশৃঙ্খলায় হত্যা, খুন ইত্যাদি ঘটনা কিন্তু বেড়ে যেতে পারে। কারণ তারা তো মরণ কামড় দিবে, তাই না? একেবারে তীরে এসে তরি যদি ডুবে যেতে থাকে, তারা কি ছেড়ে দিবে? আমার কিন্তু সেটা মনে হয় না। এখন তারেক রহমানকে এগুলো হ্যান্ডেল করতে হবে, এবং একই সঙ্গে সরকার কতটা এগুলো হ্যান্ডেল করে সেটাই দেখার অপেক্ষা। তবে এখন মনে হয় তারেক রহমান বাংলাদেশে আসার পরে যারা প্রশাসন বা পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এবং একই সঙ্গে এই যে সেনাবাহিনী, সবাই মিলে মনে হয় তারাও একটু চিন্তা চেতনায় চেঞ্জ আনবে। তারাও চিন্তা করবে যে এনাফ ইজ এনাফ, ওই যে ওয়াকারুজ্জামানের ভাষায়, তাই না? তারা হয়তো বলবে যে এনাফ ইজ এনাফ, এখন কঠিন হাতে সব কিছু দমন করতে হবে। এবং তার নমুনাও কিন্তু আমরা দেখছি, এই যে কয়েকজনকে অলরেডি কিন্তু ধরে জেলে ঢুকিয়েছে। এই যে কি একজন আতাউর রহমান বিক্রমপুরী নাকে,
তাকে তো ঢুকিয়েছে, আর এনসিপির কিছু কিছু নেতাটে তো তাদেরকেও দেখলাম যে ঢুকিয়েছে। তার মানে প্রক্রিয়া চলমান, দেখা যাক কী হয়। ধন্যবাদ।